গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, শুধুই কি ঘটনা না দুর্ঘটনা না আপনার আমার কথা? আদৌ কি মিটবে জলকষ্ট? চাষবাসী উন্নতি কতটা? কৃষক কি পাচ্ছে উৎপাদিত মূল্য? জেলার মেয়েরাও নেই পিছিয়ে, পড়াশোনার সাথে খেলাধুলাতেও সমান পাল্লা। শুধুমাত্র জেলার বার্তায়। নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতেই সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা বামেদের। জনভিত্তি না থাকার দরুন ১৪ আসনে প্রার্থী পদে দিতে পারল না জেলা বামফ্রন্ট। 2 বছরে রাজ্যে জঙ্গলমহলের উন্নয়নকে হাতিয়ার করে জঙ্গলমহল এলাকায় পঞ্চায়েত দখলে আশাবাদী তৃণমূল। ফের একটি পূর্ণবয়স্ক দাতালের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বেলিয়াতোড়ের কোদালিয়া গ্রাম এলাকায়। পঞ্চায়েত নির্বাচন শুরুর আগে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে প্রচার শাসক দলের, জেতার ব্যাপারেও আশাবাদী তারা। খবর বিস্তারিতভাবে। বিধানসভা নির্বাচনের পর এবার পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা খেল বামফ্রন্ট। জনভিত্তি না থাকায় জেলার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে 1/4 আসনে প্রার্থী দিতে পারল না বামফ্রন্ট। বিধানসভা নির্বাচনের পর জেলা জুড়ে বামফ্রন্টের জনভিত্তি যে আরো দুর্বল হচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও নিজেদের ব্যর্থতা ঢাকতে সন্ত্রাসের তত্ত্বকে হাজির করছে বাম শিবির। গত 2009 লোকসভা নির্বাচন পর্যন্ত কার্যত বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল বাঁকুড়া জেলা। সেই সময় বিরোধী তৃণমূল কংগ্রেস বামেদের সন্ত্রাস ও ভোটেরিং এর অভিযোগ বারে বারে সরব হয়েছে, কিন্তু সে কথায় সে সময় কান দেয়নি কোনো মহলে। রাজ্যের বাম জমানার শেষের দিকে বামেদের সন্ত্রাসের বিরুদ্ধে দিকে দিকে প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ মানুষ। আর তারই ফসল হিসেবে 2011 সালে বিধানসভা নির্বাচনে জেলার 12টি আসনে 9টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস জোট। 34 বছরের অপশাসনের মুক্তিতে আর ফিরে তাকাতে হয়নি তৃণমূলকে। বিধানসভা নির্বাচনের সময় থেকেই জেলায় পায়ের তলার মাটি সরতে শুরু করে বামফ্রন্টের। বামেদের জনভিত্তি কমতে কমতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পঞ্চায়েত নির্বাচনে জেলার পঞ্চায়েত স্তরে 2505টি আসনের মধ্যে 639টি আসনে এবং পঞ্চায়েত সমিতির 535টি আসনের মধ্যে 119টি আসনে প্রার্থী দিতে পারল না বামেরা। এর ফলে জেলায় পঞ্চায়েতে প্রায় 650টি আসনে এবং পঞ্চায়েত সমিতির প্রায় 140টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে এই বিশাল সংখ্যক আসনে জয় মেলায় স্বভাবতই খুশি তৃণমূল শিবির। আমরা গ্রাম পঞ্চায়েতে 650-এর মতো, আর পঞ্চায়েত সমিতিতে 139-40। আমাদের বিরুদ্ধে কেউ প্রার্থী দেয়নি। সিপিএম আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এটা টেন্ডেন্সি, একটা ট্র্যাডিশন আছে। সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন আমরা 2000 সিটে প্রার্থী দিতে পারতাম না, ভয় লোক দিত না, এটা বাধা দিত। আমরা যদিও বাধা দিইনি, যেহেতু আতঙ্ক একটা ছিল পঞ্চায়েত ভোটে যে আমরা লোককে দাঁড়াতে দিইনি, কোন লজ্জায় আমরা জানাতে যাব, এটা একটা ঘটনা। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেসব এলাকায় লোক দাঁড়ায়নি সেখানে সিপিএম দুর্বল হয়ে গেছে, মানুষ নেই ওদের সঙ্গে, ওদের সঙ্গে মানুষ নেই। জঙ্গলমহলে কি করে প্রতিদ্বন্দ্বিতা করছে, ওখানে তো কই আমরা বাধা দিইনি, আমরা তো খুশি। একটা ফুটবল খেলতে গেলে 2টো দল লাগে, একটা নির্বাচনে 2টো দল ছাড়া কি। যদিও বামেরা তাদের এই ব্যর্থতা ও সাংগঠনিক দুর্বলতাকে ঢাকতে সন্ত্রাসের তত্ত্ব হাজির করতেই ব্যস্ত। আমি জানি না যারা বলছেন যে জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, পাত্রসাহের, তালডাংরাতে সন্ত্রাস নেই, তারা কি চশমা ব্যবহার করেন সেটা আমার জানা নেই। বাঁকুড়া জেলার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলবেন যে কি ধরনের দমবন্ধ পরিস্থিতি এই এলাকাতে বিরাজ করছে। কর্মী সমর্থক তারা তো দমবন্ধ অবস্থায় আছে, তারা তো গৃহবন্দী হয়ে আছে, বাজারে যেতে পারে না, স্কুলে যেতে পারে না ছেলে মেয়েরা, এমনকি হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছে না, কেউ থানায় একটা অভিযোগ দায়ের করতে পারে না। এটা যদি ওরা মনে করে যে শান্তিপূর্ণ পরিস্থিতি, তাহলে কিছুই বলেন না। গ্রাম পঞ্চায়েতে 639 আসনে আমরা প্রার্থী দিতে পারিনি, আর পঞ্চায়েত সমিতিতে 119 আসনে আমরা প্রার্থী দিতে পারি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।
বাবা পেশায় দিনমজুর আর মা গৃহবধূ। দারিদ্রতার প্রতিবন্ধকতায় মাধ্যমিকের পর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা হয়নি, এমনকি প্রশ্নের মুখে ছিল উচ্চশিক্ষাও। সেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে শিক্ষায় নিষ্ঠা আর জেদের নজির উচ্চ মাধ্যমিকের 430 নম্বর। বাঁকুড়া 1 নম্বর ব্লকের পুরন্ডি গ্রামের ঋষভ চ্যাটার্জির অভূতপূর্ব সাফল্যের মাঝে ফের বড় বাধা উচ্চশিক্ষায় অর্থের জোগাড়। বাবা পেশায় দিনমজুর, এবাড়ি ওবাড়ি ঘুরে জন্মজুরির সামান্য কাজ করেন। তাতে যেটুকু অর্থ উপার্জন হয় তা দিয়ে ছেলের উচ্চশিক্ষা তো দূরস্থ, দুবেলা পেট ভরানোর সামান্য উপাদান জোগাড় করতেও হিমশিম খেতে হয়। অভাবী সেই পরিবারে জন্মেও মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেও বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেননি বাঁকুড়ার 1 নম্বর ব্লকের পুরুন্ডি গ্রামের বাসিন্দা ঋষভ চ্যাটার্জি। কিন্তু কোনো প্রতিকূলতায় যে অনন্য জেদ আর মেধার প্রতিকূল নয় তা কার্যত ফের একবার প্রমাণ করল ঋষভ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে 434 নম্বর নিয়ে পাশ করে রীতিমতো চমক সৃষ্টি করেছে স্কুলে। কিন্তু উচ্চশিক্ষায় পঠন পাঠনের ক্ষেত্রে যে আর্থিক সংগতির প্রয়োজন তা না থাকায় পরিবারের কপালে চিন্তার ভাঁজটা ক্রমশ বড় হচ্ছে। থেকে আমার মাধ্যমিকে আরো বেশি আশা ছিল যে একটা কিছু র্যাঙ্ক করবে, কিন্তু ওর মানে 3-4 মাস শরীর খারাপের জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। তো তখনই বলেছিল যে বাবা মাধ্যমিক খারাপ হলে উচ্চ মাধ্যমিক ভালো করার চেষ্টা করবো, কিন্তু টাকা পয়সার অভাবে আমি ওকে সায়েন্সেও ভর্তি করতে পারিনি, কেন সায়েন্সে অনেক খরচ। তাছাড়া আমাদের কাছাকাছি কোনো স্কুলও থাকে না, যাতায়াতের অসুবিধা ছিল। তাই মোট 3-4 কিলোমিটার দূরে আনাতুল হাই স্কুল, ওইখানে ওকে আর্টস নিয়ে আমি ভর্তি করেছিলাম। তো এক টিউশনি পড়তো একটা, হ্যাঁ, কোনোরকম করে ওটার খরচা আমি দিতাম। এমনিতে আসা যাওয়া বলতে সাইকেল ছিল, তো সাইকেল চালিয়ে ওর মানে কোমরে ব্যথা হয়ে গেছে বলে ডাক্তার এখন 3-4 মাস সাইকেল করতে ওর বন্ধ করে দিয়েছে। ওর শরীর যদি ডিস্টার্ব না হতো আর ওর রেজাল্ট ভালো হতো। হ্যাঁ, পরীক্ষার 2-3 দিন আগেই ওর শরীর খুব খারাপ হয়ে গেছিলো, যার জন্য ও পড়তেও পারেনি। এমনিতে আর্থিক অবস্থা, আমি পেন্টার আর কি, আমি দেওয়াল লিখন, সাইনবোর্ড, পাথর খোদাই এইসব কাজ করি, মূর্তিও হালকা তৈরি করি আমি। তাতে যা রোজগার হয় তাতে কোনো রকম করে চলে যায়। পড়ার খরচটা একটা বাড়তি খরচ, তো সেটা আমার দিদি জামাইও একটু হেল্প করে, কিন্তু তাই আমি এইচএস পর্যন্ত ওকে পড়াতে পেরেছি আর কি। তো এবারে তো প্রচুর খরচ, সেই চিন্তা ভাবনা করে আমি এগোতে পারছি না আর কি। যদি কোনো আর্থিক সংস্থা বা সরকার তরফ থেকে কিছু সাহায্য পাওয়া যায় তাহলে হয়তো ওকে আমি আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারবো। ছেলের স্বপ্ন আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা, কিন্তু সেই স্বপ্নের পথের বাধাটা ক্রমশই বাড়ছে পরিবারে। আমি পড়াশুনো দিনে 4 থেকে 5 ঘন্টা পড়তাম। পড়াশোনার কোনো নিয়ম ছিল না, এমনি যখন মানে মন যেত তখন পড়তাম। স্কুল থেকে সেভাবে সাহায্য পাইনি, তবে এমনি কয়েকজন মাস্টার ছিলেন যারা আমাকে দেখিয়ে দিতেন, সাজেশন দিতেন। প্রাইভেট টিউশন থেকেও সেরকম সাহায্য পাইনি, তবে মানে অনেক দূর তো প্রাইভেটটা, ওই জন্য যাতায়াতে কামাই হয়ে যেত। প্রাইভেট কোথায় যেতে? বাংলা, সাইকেলে যেতাম। আর বাবা মা তরফ থেকে? বাবা হচ্ছে ফিলোসফিটা দেখতাম, ফিলোসফি প্রাইভেট নিয়ে নি। বাবা মা রাত জেগে পড়লে বাবা মা বসে থাকতো। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। রাজ্যের সরকার বদল ঘটেছে, সেই সঙ্গে বদল ঘটেছে জঙ্গলমহলের চেনাশোনা ছবিটা। পরিবর্তনে 2 বছরে জঙ্গলমহলের মাওভীতি মুক্তির পাশাপাশি সার্বিক উন্নয়নের জোয়ার এসেছে। বদল হয়েছে ওই এলাকার অর্থনৈতিক অবস্থার। সার্বিক উন্নয়নের নিরিখে জঙ্গলমহলের এই পরিবর্তনে খুশির ঝলক ওই এলাকার মানুষজনের চোখে মুখে। রাজ্যের সরকারের ক্ষমতায় পালাবদলের সাথে সাথে রাজ্যের জঙ্গলমহল এলাকায় উন্নয়নে বিশেষ জোর দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে রাজ্যের জঙ্গলমহল অধ্যুষিত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে সফর সেরেছেন বারে বারে। পিছিয়ে পড়া বাঁকুড়া জেলার জঙ্গলমহল অধ্যুষিত রায়পুর, সারেঙ্গা, ঝিলিমিলি, রানীবাঁধ প্রভৃতি এলাকাতে উন্নয়নে জোর দিয়েছিলেন। সম্প্রতি বাঁকুড়ার ওন্দার জল প্রকল্পের শিলান্যাসে এসে জেলার জঙ্গলমহল এলাকায় পর্যটন শিল্পে বিনিয়োগের ক্ষেত্র ইকো ট্যুরিজম সার্কিট হিসেবে চিহ্নিত করা হয় মুকুটমণিপুর এলাকাকে। পাশাপাশি জঙ্গলমহল এলাকার অর্থনীতির হাল ফেরাতে বিশেষ প্রকল্প নেয় রাজ্য সরকার। একসময় যে যৌথ বাহিনীর বুটের শব্দ ঘুম কেড়েছিল ওই এলাকার মানুষদের, আজ সেই যৌথ বাহিনীর সাথে সম্প্রীতি ফুটবল খেলায় মেতেছেন তারা। চাকরি মিলেছে ওই এলাকার বেকার যুবক যুবতীদের। পাকা রাস্তার উপর দিয়ে শহরের পাশে চড়ে এখন চাকরিতে যায় ওই এলাকার মানুষ। একেবারে দিন আনা দিন খাওয়া পরিবারের মুখে অন্যের সংস্থানে 2 টাকা কেজি দরে চাল, যার জেরে পেট ভরানোর উপকরণটুকু পেয়েছে তারা।
আমি বিএসএসকে বেনাসুলি বিন্দুচাঁদান ক্লাবের সদস্যের পক্ষ থেকে আজকে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। বিগত দিনে আমরা এই খেলাধুলায় তেমন সুযোগই পেতাম না। আমার এই এলাকায় পিছিয়ে থাকা পরিজনবর্গ, আজকে আমাদের খুবই আনন্দ হচ্ছে যে আমাদের এই পিছিয়ে পড়া পরিবারবর্গ সদস্যদের মধ্য থেকে আমি এই খেলায় অংশগ্রহণ করেছি। পুলিশের সহযোগিতায় আমাদের এই পিছিয়ে পড়া মানুষ এই খেলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রসঙ্গ এবং আমার আবেদন যে আমাদের এই ফুটবল খেলার মাঠ ও রাস্তা উন্নতি হয়, তাহলে আমাদের এই এলাকার মানুষের খুবই ভালো হয়। ইতি লক্ষ্মীমণি স্কুল। জাতীয় কর্মসংস্থান প্রকল্পের জেরে 100 দিনের প্রকল্পেও যথেষ্ট সফল ওই ব্লকগুলি। দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, আবারও ভোটের মুখে জঙ্গলমহলের ওই ব্লকগুলি। দীর্ঘ 2 বছর ভুলেছে মাওভীতির কথা। চারপাশে চেনা ছবিটা 34 বছরের বাম জমানায় যা অচেনা ছিল তা আরো নতুন করে অচেনা হতে দিতে চায় না সাধারণ মানুষ। জানাইছিলাম, প্রধানকে জানাইছিলাম, তখন জানাইছিলাম, সময় না দেবো দিল না। ইয়ার সবাই পঞ্চায়েতকে বলেছিলাম, ওই আইল কাইল পৌঁছল, মানে ওই 25 বছর পালা দেখায় আমাদের রেখেছিল। আর তারপর দিনে পাইলাম দিয়ে আর যাওয়া আসা নাই। এখন কতটা খুশি আপনি? আমি সবই খুশি। কি করতেন? এই যে ভাত পাই শয়ে, রাতে চিড়া পাই, ওই খাই থাকি। ওটা ওই সামগ্রী। হ্যাঁ, আপনার নাম? ক্ষুদিরাম শীল। পঞ্চায়েত থেকে সুবিধা সুবিধা সবই পাচ্ছি। বীজ ধান থেকে গম, সরষা বীজ, খসলা বীজ, আর এই বাত ভাতার 2 মাসে ধরো দু মাসে দেই তো ধরো 1200 শান্তি পাইছে। আপনার নাম? কুসুম সরেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মামাটি মানুষের সরকার 2011 সালে 13 মে নির্বাচনে জিতার পর 20 মে যখন সরকার গঠন হলো, তারপর থেকে কি বাঁকুড়া, কি পশ্চিম মেদিনীপুর, কি পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহল থেকে পাহাড়, সারা পশ্চিম বাংলায় শান্তি এবং সুশাসন এবং উন্নয়নের একটা জনজোয়ার, গণজোয়ার তৈরি হয়েছে। সিপিএম পার্টি সারা বাংলা জুড়ে বামফ্রন্টের নামে, সর্বহারার নামে কিছু রাক্ষস তৈরি করেছিল সারা বাংলা জুড়ে। সেই রাক্ষসরা যেমন সুশান্ত ঘোষ, দীপক সরকার, অমিয় পাত্র থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়ায় ছোট বড় মাঝারি ধরনের রাক্ষস যারা মানুষের রক্ত খেত, মার্ডার করত, খুন করত, সন্ত্রাস করত, অত্যাচার করত, হারমাদ ক্যাম্প তৈরি করেছিল সারা জঙ্গলমহলে। এবারের পঞ্চায়েত নির্বাচন একটা অভূতপূর্ব পঞ্চায়েত নির্বাচন, যেখানে গণতন্ত্র, সুশাসন, শান্তি এবং মানুষের উন্নয়নের একটা জায়গা, প্রতিযোগিতার একটা জোয়ার তৈরি হয়েছে। মানুষ মুক্তি পেয়েছে, শান্তি পেয়েছে, প্রশস্তি পেয়েছে, একটা সুরাজত্ব পেয়েছে। ভাবতেই পারি না এই কথা। জলের ট্রেন শহরেই দেখতাম, গ্রামে দেখছি বড় বড় জলের ট্রেন তৈরি হচ্ছে। গ্রামে প্রত্যন্ত গ্রামে জলের ট্রেন। আর ছোট বড় পিএইচির হিসাব তো নেই। সারেঙ্গাতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, বড়জোড়াতে হয়েছে। ছোট বড় পিএইচি কয়েক হাজার কোটি টাকা দেখবেন। আগে বলতো, আদবানি বলেছিল এসে যে ग्राम में पानी नहीं मिलता और कोको कोला मिलता। अभी तो ग्राम में पानी है, अभी तो कोई गांव को तो पानी नहीं मिलता है। इमनिते ग्राम तो नहीं है ना, ग्राम में अच्छा मिलेगा तो पानी जहाँ मिलेगा सबको मिलेगा। যে তারা দস্যু রত্নাকর ছিল বলে আমরাকেও দস্যু রত্নাকর হতে হবে এমন নয়। তারা দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনিতে রূপান্তর হোক। আমরা তাই তো বলি যে সিপিএমের লিডারদের উচিত বিবেক, মনুষ্যত্ব, মূল্যবোধের উপর দাঁড়িয়ে যে আমরা অনেক অত্যাচার করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আমরা এখন বাবা পার্টি ছেড়ে দিয়ে নবদ্বীপ ধামে গিয়ে হরিনাম সংকীর্তন করি, নাহলে রাম নাম জপ করে আমরা বাল্মীকি মুনিতে রূপান্তর। এটা বিবেক থেকে করা উচিত। কাজ না করে কোটি কোটি টাকার ভোগ বিলাস তৈরি করেছে সিপিএম লিডাররা। চোর ডাকাত তৈরি করেছে সারা বাংলা জুড়ে। এলসি থেকে আলিমুদ্দিন স্ট্রিট প্রত্যেকটা নেতা কোটি কোটি টাকার সম্পত্তি, বাবার জমিদারে নাকি এত কোটি টাকার সম্পত্তি পাহাড় তৈরি করেছে। আমার আপনার টাকা, গ্রামের মানুষের টাকা, উন্নয়নের টাকা, ঘুষের টাকায় কোটি কোটি পাহাড় তৈরি করেছে। সেই জায়গা থেকে বাংলার মানুষকে উন্নত একটা জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে জিজ্ঞেস করলে ভালো হয় মনে হচ্ছে যে ছোট আঙারিয়া দাসের বাঁধ কারা করেছিল, নন্দীগ্রাম কারা করেছিল, নেতাই কারা করেছিল, তালডাংরা কারা করেছিল, পাত্রসাই কারা করেছিল, গ্রামে গ্রামে মানুষকে কত ঘর পুড়িয়েছিল, কত কঙ্কাল করেছিল, মার্ডার করেছিল। একটাও কি দেখছেন 22 মাসের সরকারে হয়েছে কোথাও? মার্ডার, খুন খারাপি, ঘর পোড়া, ঘর অত্যাচার, হারমাদকে অস্ত্র লুট করা, পুলিশকে ব্যবহার করেছে। ওই ছোট আঙারিয়া দাসের বাঁধ কাণ্ড কারা করেছিল? পুলিশকে ব্যবহার করে। এ পুলিশ সে পুলিশ নয় যে গৌরব দত্ত এসপিকে দিয়ে অস্ত্র সাপ্লাই করাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূলের কোল জেলে ঢুকবে, জিজ্ঞেস করবে না নেতাই যারা খুন করেছিল, গণহত্যা করেছিল, ওরা তো সিআইডি জেলে ঢুকাতে পারেনি। মমতা ব্যানার্জি সরকার কিন্তু ঢুকাচ্ছে। এখানে আরাবুল ইকবাল হতে দেবেনি। আর সিপিএম তৈরি করেছিল তপন ঘোষ, সুপুর আলী, মার্ডারার, খুনি সুশান্ত ঘোষের মতো লোককে। এদের
মিথ্যা কথা পাগল হয়ে যাবে, আর দুদিন পরে ওদের কি বললে রাজনীতি হবে এটাই ওরা জানে না। রাজ্য সরকারের প্রকল্পগুলিকে ঘিরে একরাশ স্বপ্ন আর প্রত্যাশা ওদের চোখে মুখে। ব্যুরো রিপোর্ট, জেলা বার্তা। ফের বাঁকুড়ায় রহস্যজনকভাবে মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক দাতালের। গত বৃহস্পতিবার বেলিয়াতোর রেঞ্জের কোদালিয়া গ্রামের পাশের জঙ্গলে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন দপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের কাজ শুরু করেন। প্রাথমিকভাবে বন দপ্তরের অনুমান বার্ধক্যজনিত কারণেই এই মৃত্যু, যদিও গ্রামবাসীদের ধারণা বিদ্যুতের শক খেয়ে মৃত্যু হয় ওই হাতির। গত মঙ্গলবার রাত্রে বেলিয়াতোড়ের রেঞ্জের কোদালিয়া গ্রামের কাছে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে ফেলে একটি হাতি। এরপর বুধবার দিনভর হাতিটি স্থানীয় একটি পুকুরের জলে বসেছিল। ওই দিন সন্ধ্যায় একদল বনকর্মী হাতিটিকে জল থেকে তুলে পাশের জঙ্গলে পাঠিয়ে দেয়। এরপর বৃহস্পতিবার সকালে হাতিটিকে মৃত দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিদ্যুতের খুঁটি ভাঙার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে হাতিটির শরীরে, বিদ্যুতের শক লাগে হাতিটির। সেজন্যই গত দিনভর হাতিটি স্থানীয় একটি পুকুরের জলে বসেছিল। বিদ্যুতের শক লাগার কারণেই হাতিটির মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয় মানুষেরা। যদিও বন দপ্তর সূত্রে এই খবর মানতে নারাজ। বন দপ্তরের দাবি, বয়সজনিত কারণেই হাতিটির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ যাই হোক, চলতি বছরের 6 মাসের মধ্যে বাঁকুড়া জেলাতে পরপর 4টি হাতি মারা যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তা ফেলেছে বন দপ্তরকে। যদিও বিশেষজ্ঞদের ধারণা, বন দপ্তরের কর্মীরা হাতির দলের উপর সঠিক নজরদারি না চালানোর ফলেই এইভাবে জেলা জুড়ে একের পর এক হাতির মৃত্যু ঘটছে। এটা কি হয়েছিল সঠিক বলতে পারবো না। একটা ইলেকট্রিক পোল ভাঙিয়েছিল, তো পোলটাকে শর্ট খাইছিল বলতে পারছি। তো এই সকালে যাচ্ছে জলে পড়ে গেছে, জলের থেকে তোলা হয়েছে কিন্তু দাঁড়াতে পারে, থরবড় করছে। কোনো রকম করে এই জঙ্গল দিয়ে উঠে হাতিটা কালকে আমরা দেখেছি। একটা আমাদের এই জঙ্গলের ভেতরে একটা পুকুর আছে, এই পুকুরের বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, জলে ছিল প্রায় 2-2.5 ঘন্টা। তো আমাদের স্টাফেরা ওটাকে ওয়াচও করেছে। তারপরে যখন বৃষ্টি শুরু হলো তখন হাতিটা উঠে জঙ্গলে ঢুকে গেল। সেটা ওই 5টা, 5:30 ওরকম সময়। তারপর থেকে আর তো ওটার কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আজকে সকালবেলা দেখা যাচ্ছে গ্রামের লোকের থেকেই আমরা খবরটা পেলাম যে এখানে হাতিটা মরে পড়ে আছে। শিবপুকুরের কাছে একটা পোল ভেঙেছে, সেই পোলে মনে হচ্ছে শর্ট খেয়েছিল। তারপরে ওইখান থেকে চলে এসছে, জলে পড়েছিল। কালকে সারাদিন জলেই ছিল। তারপরে স্টাফ রেঞ্জার এসেছিল, আসার পরে এমনি ডেলাডেলি করে তোলার চেষ্টা করেছিল অনেকক্ষণ। তারপরে কিছুক্ষণ পরে তোলা হলো, তুলে এদিকে করে দেওয়া হয়েছে। তারপরে রাত্রে মনে এখানে এসছে, এখানে এসে মারা গেছে। ক্যামেরায় পূর্ণেন্দু সিংহের সঙ্গে রাজীব সরকারের রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপ ছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেনে। বাঁকুড়া শহরের ইট, কাঠ, পাথর, জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অপরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক। লেকের জলে প্যাটেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। ফিরে এলাম বিরতির পর।
পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের ধাক্কা বাম শিবিরে। এবার মেজিয়া ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে নিজের অপ্রাপ্ত বয়স্ক ছেলের নামে প্রায় 10 বিঘা পাট্টা জমি হাতানোর অভিযোগ করে স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস। ঘটনার কথা জানিয়ে স্থানীয় ব্লক অফিসে একটি অভিযোগও দায়ের করা হয়। যদিও রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে পঞ্চায়েত নির্বাচনের আগে বামেদের ধাক্কা দিতেই এই পদক্ষেপ। পঞ্চায়েত ভোট আর হাতে গোনা কয়েকটা দিন, আর এই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সিপিএম পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিলা সেনগুপ্তের বিরুদ্ধে মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেস নিজের অপ্রাপ্তবয়স্ক ছেলের নামে 10 বিঘা পাট্টা জমি হাতানোর অভিযোগ আনল। তৃণমূলের অভিযোগ 2003 থেকে 2008 পর্যন্ত শর্মিলা সেনগুপ্ত পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন ক্ষমতার অপপ্রয়োগ করে তার নিজের ছেলে পুষ্পেন্দু সেনগুপ্তর নামে 10 বিঘা জমি পাট্টা নেন। মেজিয়া ব্লক তৃণমূলের সভাপতি মলয় মুখার্জির অভিযোগ, যে সমস্ত মানুষজনেরা ভূমিহীন তারাই একমাত্র পাট্টা জমি পাওয়ার অধিকারী, অথচ শর্মিলা সেনগুপ্তের আদি বাড়ি মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামে যথেষ্ট পরিমাণ চাষাবাদের এবং বসবাসের জন্য জমি রয়েছে। কর্মসূচি আমরা এই রিসেন্ট বিএলআর অফিস থেকে সার্চিং করে জানতে পেরেছি যে 2003 থেকে 2008 তৎকালীন মেজিয়া পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ছিলেন শর্মিলা সেনগুপ্ত, উনি তার নিজের নাবালক ছেলের নামে সেই সময় 10 শতক জায়গা উনি পাট্টা নিয়েছেন। দাগগুলো হচ্ছে 1733 এবং 1734, 3 শতক এবং 7 শতক জায়গা। অথচ ওনার যেখানে আদিবাড়ি রামচন্দ্রপুর, সেখানে তার পরিবারের যথেষ্ট জমি জায়গা রয়েছে। বর্তমানে তার এক বিশেষ বিলাসবহুল বাড়ি রয়েছে আমাদের স্কুলডাঙ্গাতে। হ্যাঁ, আমরা সেই অভিযোগ জমা করলাম বিএলআরও এবং বিডিওর কাছে যে কি করে সম্ভব যে এইভাবে একটা মানুষ পাট্টা জেনারেলি পেতে গেলে যেটা হয় যে বাড়ির জন্য যারা পাট্টা পায় তারা অ্যাকচুয়ালি গৃহহীন হয়, ভূমিহীন হয়, সেই ভূমিহীন মানুষদের পাট্টা দেওয়া হয়। কিন্তু ওনার এত সম্পত্তি থাকা সত্ত্বেও সরকারি প্রভাব খাটিয়ে উনি নিজের নাবালক ছেলের নামে উনি পাট্টা নিয়েছেন। এটা যা কিনা সম্পূর্ণ আইনি দিক দিয়ে যেটা আজকে মানে আইনি জায়গায় বাধা রয়েছে, সেই জায়গায় সরকারি পদে থেকে নিজের নামে কিছু করা যায় না। এই পদক্ষেপ যে ওই যে উনি এই কাজটা করেছেন, এই কাজটা যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন এই ধরনের পদে থেকে এইরকম একটা অপরাধমূলক কাজ যাতে করতে না পারে, তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে অনুরোধ জানাই। তাছাড়াও মেজিয়া স্কুলডাঙ্গায় তার বিলাসবহুল একটি বাড়িও রয়েছে। এমনকি তার স্বামী দীনেশ সেনগুপ্ত পেশায় একজন প্রাথমিক শিক্ষক। তাহলে ওই পাট্টা জমির অধিকার কি করে তার হতে পারে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এই অপকর্মের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তৃণমূলের একটি দল মেজিয়া বিডিও অফিসে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করে। অবিলম্বে উক্ত বিষয়ে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তারা। আমার বক্তব্য বলতে যে এটা একটা ভেস্টেড ল্যান্ড ঠিকই কথাই, কিন্তু এখানে সামনেই বাংসিং বাবার মন্দির আছে, তো সেটাই আমরা চেয়েছিলাম যে ওটা একটা আটচালা করার আমার প্ল্যান ছিল। তো যেহেতু একটা কারুর নাম দিতে হবে, ভেস্টেড জায়গা যেহেতু একটা নাম কারুর দিতেই হয়, সেই কারণেই আমি আমার ছেলের নামে দিয়েছিলাম। কিন্তু এখনও সে জায়গা পড়ে আছে, বা ওটা পরে আমরা ভবিষ্যতে আটচালা করব। আর এটা যদি মানে তৃণমূল কংগ্রেস থেকে বলে থাকে, আমার মনে হয় ওনাদের ভালো করে খোঁজ খবর নিয়ে এরকম একটা অভিযোগ করা উচিত ছিল। আমার না পড়ে আছে এখনো সেটা নিয়ে এখনো আপনারা দেখতেও পারেন যে সামনেই পড়ে আছে। আমরা এখনো কিছু ব্যবহার করিনি জায়গাটা, যে আমার নামে আছে বলে, আমার ছেলের নামে আছে বলে আমি জায়গাটা ব্যবহার করছি, সেটাও নয়। জাস্ট পড়ে আছে, ওটা আমরা আটচালা করার জন্য বা একটা মন্দির করার জন্য আমরা এখানে রেখেছি জায়গাটা। না, নাবালক ছেলের নামে নেওয়া যায় কি? নাবালক ছেলে তখন তো একটা নাম তো দিতে হবে। নাবালক ছেলের নামে নেওয়া যায় না, তখন 18+ হয়েও গেছে। কি করো হিসাবে তো এখন আপনার ছেলের বয়স কত? এখন 22। তো 22 যদি হয় 2006 আপনি নিয়েছেন বলছেন, 7 বছর হচ্ছে, তাহলে কি করে হচ্ছে 18 বছর? সেটা হয়তো 2-1 মাস হয়তো হেরফের হয়েছে। না, একদিন বয়সটা হেরফের হলেও সেটা কিন্তু সম্ভব নয়, তো কয়েক মাসের ব্যাপার হয়ে যাচ্ছে। বলতে পারি। মেজিয়া থেকে শিবু খার রিপোর্ট, জেলার বার্তা। সারদা কাণ্ডের জেরে একদা প্রশ্নের মুখে পড়েছিল একাধিক অর্থলগ্নি সংস্থা। তার জেরে আমানতকারী থেকে এজেন্টের মধ্যে কার্যত বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। সারদা কাণ্ডের কয়েক মাস যেতে না যেতেই ফের বেড়ে চলেছে আমানত সংস্থাকারীদের ব্যবসায়িক লেনদেন। বাঁকুড়ার একটি বেসরকারি সংস্থার দপ্তরে আবার নতুন উদ্যমে ব্যবসায়িক লেনদেন। কিছুদিনের জন্য একটু কম ছিল, এখন ঠিক আছে। কালকে যেমন 50 লক্ষ টাকার ব্যবসা করছে, কালকে একটা টার্গেট ছিল, একদিনে একটা কালেকশন ওয়ান ডে টুর্নামেন্টের মতো ছিল, কালকে 50 লক্ষ টাকার মতো আমার ব্যবসা করেছে। শুধু বাঁকুড়া ব্রাঞ্চ, অল ওভার ইন্ডিয়ায় কালকে ডেটটা একটা ছিল, 13 তারিখের উপর একটা টার্গেট ডেট ছিল। তো বাঁকুড়া ব্রাঞ্চে 50 লক্ষ টাকার মতো ব্যবসা করেছে। তাহলে নতুন করে তো আস্থা জাগানোর তো আর কোনো প্রয়োজন নেই। আস্থা না থাকলে তো এই টাকাটা তো উড়ে উড়ে কোম্পানি ঘরে আসবে না, এসে দিয়ে যাচ্ছে কি। সারদা কাণ্ডের জেরের ফলে
সাধারণ মানুষের কাছে আপনি একটি সংস্থার গুরুত্বপূর্ণ পদাধিকারী রয়েছেন, তো সাধারণ মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চান? টাকা ইনভেস্ট করার আগে কোন কোন জায়গাগুলো দেখা উচিত বলে আপনার মনে হয়? টাকা ইনভেস্ট করার আগে কোন কোন জিনিস দেখা উচিত? প্রথম কথা হচ্ছে রোজভ্যালি এবং সারদা দুটো একই কোম্পানি নয়। আপাত দৃষ্টিতে মনে হবে যেহেতু মার্কেট থেকে টাকা তোলা হচ্ছে একই রকম, কিন্তু একই রকম নয়। রোজভ্যালি এবং সারদা সম্পূর্ণ আলাদা। ওদের আলাদা পলিসি, আমাদের আলাদা পলিসি। ওরা যে পলিসি নিয়ে কোম্পানিটা চালায়, আমাদের পলিসি অন্যরকম। কারণ কোম্পানির ঘরে জনগণের টাকা সুরক্ষিত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেই কারণে আমরা 40 দিন ধরে 22 কোটি টাকা প্রি ম্যাচুরিটি বাঁকুড়া ব্রাঞ্চ থেকে দিয়েছি। নতুন করে রাস্তা জাগাবার তো কোনো দরকার নেই, কারণ তারা বুঝতে পারছে যখন টাকা আমরা যখনই চাইছি তখনই তো পাচ্ছি। আপনার নাম? আমার নাম অশোক পাল। পর তো আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছিল, অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে, কিন্তু আজকে আমরা রোজভ্যালিতে আমরা দীর্ঘদিন কাজ করে এখানে মানুষের একটা আস্থা রয়েছে। আস্থা রয়েছে এই কারণেই, কারণ এই দীর্ঘদিন কেটে গেল তাও কিন্তু মানুষ এখানে ইনভেস্ট করছে, আমানত দিচ্ছে আমাদেরকে, আমরা নিয়ে আসছি, অফিসে জমা করছি ঠিক আগের মতোই। কারণ প্রথম কিছুদিন আতঙ্কিত ছিলই, স্বাভাবিক গ্রাহকরা আতঙ্কিত হয়েছিল, কারণ সারদা একটা কোম্পানি, রোজভ্যালি কোম্পানি, সেভাবে মানুষ মানে সবকে একই করে নিচ্ছিল যে হয়তো রোজভ্যালি আগামী এরকম হতে পারে। কিন্তু মানুষের একটা আস্থা ছিল, কারণ রোজভ্যালি আজকের কোম্পানি নয়, দীর্ঘদিনের কোম্পানি, এবং দীর্ঘদিন কাস্টমার এখানে সঠিক টাইমে টাকা ফেরত পেয়েছে এবং আজও পাচ্ছে, আগামী দিনও পাবে। এবং আমাদের তো মানে আস্থা 100 নয় 200% রোজভ্যালির উপর, এবং আমরা কাস্টমার কাছে আস্থায় যোগাচ্ছি এবং কাস্টমার আজকে সন্তুষ্ট। এবং যারা অনেকেই আতঙ্কিত অবস্থায় প্রি ম্যাচুরিটি নিয়ে গিয়েছিল, সেই কাস্টমাররা আবার আমাদেরকে ডাকছে যে আমরা ভুল করেছি, সেই অবস্থায় আমরা নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমরা প্রি ম্যাচুরিটি নিয়ে আমার তো লস, আমরা একটা উদ্দেশ্যে এখানে টাকা রেখেছিলাম একটা বেনিফিট করার জন্য। তারা অনেকেই আবার সেই চেক রিটার্ন দিচ্ছে আমাদের এজেন্টের মাধ্যমে, আমরা আবার অফিসে নিয়ে এসে তাদেরকে আবার সার্টিফিকেট ফেরত দিচ্ছি। এবং ব্যবসা আমাদের চলছে আগের মতোই, এবং ব্যবসা বাড়ছে দিনের পর দিন। গতকালকে ভালো ব্যবসা হয়েছে আমাদের বাঁকুড়া ব্রাঞ্চ। সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষ তো বার্তা দেওয়ার কিছু নেই রোজভ্যালির উপর, কারণ আজকে রোজভ্যালির উপর একটা আলাদা আস্থা সাধারণ মানুষের তৈরি হয়েছিল। এই পরিবেশে একটু মাথার মধ্যে ঢুকেছিল, তাই অনেকেই সে আতঙ্কিত অবস্থায় আসছিল রোজভ্যালির উপর। তাই তো দেখতে অনেকে আসছিল রোজভ্যালির কাজ চলছে কিনা, এখনো আসছেন অনেকেই যে ব্যবসা জমা হচ্ছে কিনা, কিন্তু তারা অফিসে আসার পর খুব সন্তুষ্ট হচ্ছেন যে না, এ তো রোজভ্যালি তো আলাদা, এদের কাজ চলছে সময় মতো, যাদের সময় হয়ে গেছে তারা টাকা ফেরত নিয়ে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। এক কথায় রোজভ্যালি মানুষের কাছে কিন্তু আস্থা, মানে সাধারণ মানুষ কিন্তু আস্থা নিতে পারছে বা নিয়ে চলছে সবসময়। আপনার নাম? গৌতম মান্না। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু তৃণমূলের। রৌদ্র বৃষ্টিকে উপেক্ষা করে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারা। বাঁকুড়া জেলা পরিষদের প্রার্থী অরূপ চক্রবর্তীর ভোট প্রচারে অভূতপূর্ব সাড়া। নির্বাচনী প্রচারে জনসংযোগের নিরিখে জয়ের ব্যাপারে নিশ্চিত অরূপ বাবু। পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু জোর কদমে। জেলায় এবারে পঞ্চায়েত নির্বাচনের 1/4 আসনে বামেরা প্রার্থী দিতে পারেনি, যার জেরে ওই এলাকাগুলিতে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সুনিশ্চিত করে ফেলেছে তৃণমূল শিবির। অন্যদিকে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলিকে হাতিয়ার করে নির্বাচনে লড়াই নেমেছে শাসক দল, যার জেরে পঞ্চায়েত নির্বাচনে এক সময়ের লালদুর্গ বাঁকুড়াতে যথেষ্ট এগিয়ে তৃণমূল শিবির। তবুও প্রচারে খামতি নিয়ে তৃণমূলের। বাঁকুড়া জেলা পরিষদের প্রার্থী অরূপ চক্রবর্তীর নির্বাচনী প্রচারে দেখা গেল তারই চিত্র। জেলার শীর্ষ এই নেতা পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে প্রচার সারলেন তার নির্বাচন ক্ষেত্র কালপাথর, কুমিতা প্রভৃতি গ্রামে। জেলার সার্বিক পঞ্চায়েতে বড় ব্যবধানে জেতার ব্যাপারেও আশাবাদী তারা। আমি তো অনেক নির্বাচন করেছি, আমি হয়তো এবার প্রার্থী। নির্বাচনটা কোনো ব্যাপার না, আর নির্বাচন আমি গ্রামে গ্রামে ঘুরে করেছি, এর আগে এমএলএদের জন্য করেছি, এমপিদের জন্য করেছি, আমি পৌরসভা করেছি, আমি গতবার পঞ্চায়েত করেছি। আমি সময়টা কম পাচ্ছি, কারণ জেলা রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন প্রাণ, জঙ্গলমহল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার খোঁজখবর রাখতে হচ্ছে, নিতে হচ্ছে। সেই সঙ্গে আমি সময় কেটে আজ থেকে বেরিয়ে গেছি। আমার এলাকার যে সমস্ত ভোটাররা আছে প্রত্যেকের দরজায় দরজায় আমি যাব, এবং প্রত্যেকের দরজায় গিয়ে 2 বছরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছেন, পঞ্চায়েতকে সঙ্গে পেলে উন্নয়নটা আরও বেশি ত্বরান্বিত হবে, এটা বোঝানোর জন্য
মানুষের দরজায় দরজায় যাচ্ছে আমি দলের মানে নেত্রীর প্রতিনিধি হিসাবে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। 2 বছরে রাজ্যে জঙ্গলমহলের উন্নয়নকে হাতিয়ার করে জঙ্গলমহল এলাকায় পঞ্চায়েত দখলে আশাবাদী তৃণমূল। ফের একটি পূর্ণবয়স্ক দাতালের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বেলিয়াতোড়ের কোদালিয়া গ্রাম এলাকায়। পঞ্চায়েত নির্বাচন শুরুর আগে উদ্দেশ্যকে উপেক্ষা করে প্রচার শাসক দলের, জেতার ব্যাপারেও আশাবাদী তারা। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এই দিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।